স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এ শুধু খেলার মানই কমছে না, ম্যাচ গড়াপেটা কিংবা অসৎ উপায়ে টাকা কামিয়ে নিচ্ছে ক্রিকেটাররা, এমনই ইঙ্গিত দিলেন টুর্নামেন্টের ইতিহাসের সফল অধিনায়ক ইমরুল কায়েস। বিসিবির কাছে তার দাবি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে ক্রিকেটারদের ফেরাতে হবে এবং বাঁচাতে যেন তৎপর হয় তারা। ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের ক্ষেত্রেও আরো স্মার্ট হওয়ার পরামর্শ দিলেন টাইগারদের সাবেক ওপেনার। সাইফুল রূপকের রিপোর্ট। ফিক্সিং এর দু একটা আলোচনা আসছিল, সন্দেহের লিস্টও। লাস্ট বিপিএল এ যেভাবে দেখেছি অসৎভাবে টাকা ইনকাম করতে হবে, খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে। আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি আসলে কি সমস্যাগুলো হয়? আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা একসেপ্ট করছি এটা আমার ব্যাপার। ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। কাদেরকে টিম দিচ্ছেন, যারা ম্যানেজমেন্টটা কেমন, এটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। প্লে অফ ম্যাচগুলোতে অনেক নামি দামি প্লেয়ার অনেক মোটা টাকায় বড় টাকায় আসে, কারণ জানে যে আমি খেলার আগের দিন গেলে আমি খেলতে পারবো, আমাকে তারা ওই টাকাই দিবে, কিন্তু আপনি প্র্যাকটিস না করেও। বিপিএল এর অন্যতম সফল ক্যাপ্টেন আপনি, একাধিকবার আপনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আপনার ফ্র্যাঞ্চাইজি। বেশি আলোচনা হয়েছিল লাস্ট বিপিএল নিয়ে, এবং দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি তো আসলে প্লেয়ারদের টাকা দিতে পারছিল না, ইভেন গাড়ির টাকাও দিতে পারছিল না, গাড়িও প্লেয়ারদের ক্যারি করতে অপারগতা জানায়। পাশাপাশি ফিক্সিং এর দু একটা আলোচনা আসছিল, সন্দেহের লিস্টও আমরা পেয়েছিলাম, যদিও সেগুলো পরবর্তীতে ধামাচাপা হয়ে যায়। প্রথমত ভালো ফ্র্যাঞ্চাইজি আপনারা নিন, আমার একটাই সাজেশন। এটা যদি বিসিবি ইমিডিয়েটলি স্টপ না নেয়, আই এম শিওর যে খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য বিসিবির কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু মনিটরিং করেন। অ্যাটলিস্ট আপনারা মুখে একটা কথা বলছেন, আপনারা অনেক ডিসিশন নিচ্ছেন, আকসু করছেন, এই করছেন সেই করছেন, আসলে দিন শেষে কোনো কিছুই আমরা দেখি না। লাস্ট বিপিএলে যেভাবে দেখেছি যেসব খেলার যে এগুলো, আসলে এরকম হলে আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ক্রিকেটের মান নষ্ট তো হবেই, প্লাস ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি আসলে কি সমস্যাগুলো হয় বিপিএল এ? নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো এসে তারা আনপ্রফেশনাল না গায়, তারা যখন মানি মেক করতে চায় তখন যে ভিন্ন পথে যায়, সেটা আটকানোর উপায়গুলো যদি দু একটা হিন্স যদি দিতে। আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা একসেপ্ট করছি এটা আমার ব্যাপার। খেলার মাঠে মান আপনারা মিডিয়াতে অনেক কথা বলেন, বাট এগুলো কারা করে? দেশের প্লেয়ারাই তো করতেছে। তো যদি দেশের প্লেয়ারাই না করতো তাহলে তো এত লেখালেখি হতো না। তা আপনি যদি আমাকে কনভিন্স করে ফেলতে পারেন মানে সামহাও কোনোভাবে, তাহলে অবভিয়াসলি এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে না? এটা তো নেক্সট জেনারেশন নষ্ট হয়ে যাবে। কাদেরকে টিম দিচ্ছেন, যারা ম্যানেজমেন্টটা কেমন, এটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। এখন আমি ক্যাশ টাকা আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিলাম মানে যে আপনাকে টিম দিয়ে দিতে হবে, এটা মানে এরকম না। তা আমি যেমন অনেস্টলি বলি ভাই, আমি কুমিল্লাতে 7 বছর খেলেছি, আমি কখনোই এই জিনিস ফিল করি নাই। তাদের একটা ইন্টেন্ট থাকতো, মোটিভ থাকতো যে আমাদের কাপটা নিয়ে আসতে হবে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি রংপুর ডেফিনেটলি দেখেন, অনেক বড় ফ্র্যাঞ্চাইজি, তারা প্রফেশনাল ওয়েতে তারা টিম বানায় এবং তারাও চ্যাম্পিয়নশিপের জন্য করে। অনেকে ড্রাফটে থাকে না, কিন্তু প্লে অফ ম্যাচগুলোতে অনেক নামি দামি প্লেয়ার অনেক মোটা টাকায় বড় টাকায় আসে, একটা দুইটা ম্যাচ হয়তো খেলে, হয়তো ভালোও খেলতে পারে না, একটা লোকাল প্লেয়ারের জায়গাও নিচ্ছে। এই সিস্টেমগুলো তারাও জেনে গেছে, বিদেশি ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারগুলো, যে ভাই আমরা যাই করি না কেন বাংলাদেশে আমরা 2টা ম্যাচ খেলবো, ফুল সিজনে টাকা পেয়ে যাব, আমাদেরকে ডাকবেই, আমরা ওইভাবে আমাদের দামটা আমরা রেখে দিই। তো হয় কি, যখন আপনি মানে গঠনতন্ত্র স্ট্রং থাকবে না, নিয়ম যখন স্ট্রং থাকবে, তখন কখনোই এটার সম্ভব না। তখন ওরা দেখবেন ওই কম টাকাতেই খেলতে আসবে, 100% রাখবে। কারণ ভাই ফ্র্যাঞ্চাইজিরা যারা প্লেয়াররা যারা সারা ওয়ার্ল্ডে খেলে বেড়াচ্ছে, তারা দিন শেষে কী চায়? বসে থাকতে চায় না। এই সিস্টেমগুলোকে চেঞ্জ করি যে ভাই তোমাকে 15 দিন আগে আসতে হবে, 1 সপ্তাহ আগে এসে প্র্যাকটিস করতে হবে, টিমের সাথে জয়েন করতে হবে। বা টিমকেও যদি আমরা বলে দিই ভাই অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে তোমাকে হোটেল নিয়ে প্র্যাকটিস শুরু করাতে হবে, অবশ্যই আসবে ভাই, এটা না আসার কিছু নাই। আপনি যখনই টাকার তাকে দেবেন, সে আসতে বাধ্য। সাইফুল রূপক, 71। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি20 ম্যাচ মানেই সেখানে দুজনের কথা টাইগার ভক্তদের স্পেশালি মনে পড়বেই। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে দারুণ সফল ছিলেন সাকিব, আর দুর্দান্ত ইকোনমি নিয়ে এখনও চোখ রাঙিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বছর খানেক আগে, আরও স্পেসিফিক্যালি বললে সবশেষ ইন্টারন্যাশনাল টি20 খেলার পেরিয়ে গেছে 1 বছর। 2024-এর জুনে কিংস্টনে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই টাইগারদের জার্সিতে সাকিব আল হাসানের শেষ টি20। বাকি 2 ফরম্যাটের হিসেব আলাদা, তবে 20 ওভারের ক্রিকেটে সাকিব আল হাসানের দ্য লাস্ট ড্যান্স দেখে ফেলেছে সারা দুনিয়া। অবসর ভেঙে কি কেউ ফেরে না? ফেরে তো।
এই সাকিবের আইডল লিওনেল মেসির ক্যারিয়ারেও আছে তেমন নাটক। সাকিবের ক্ষেত্রে তেমন কিছু তো হতেই পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-20কে বিদায় বললেও একটু ফাঁক রেখে দিয়েছিলেন। যদি দরকার হয় তবে মিস্টার 75 ফিরে আসবেন, তবে তাকে ডাকতে তো হবে। আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে আর টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। এত কিছু বলার কারণ সামনে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ, আর প্রশ্ন যখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটের খেলা, সেখানে আরও অনেক পরিসংখ্যানের মতো এখানেও সাকিবই সেরা। পাকিস্তানের বিপক্ষে 7টা হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ রান করা ব্যাটার টাইগার অলরাউন্ডার, 4 ইনিংসে 110 রান তার, যদিও স্ট্রাইক রেটটা টি-20 সুলভ না, 110। অবশ্য সেটার দায় একা সাকিব আল হাসানকে দিয়েও লাভ নেই খুব একটা, কারণ এই তালিকায় বেশি রান করা বাকিদের অবস্থাও স্ট্রাইক রেটের হিসেবে খুব একটা ভালো না। পাকিস্তানের বিপক্ষে আফিফ হোসেন 76 রান করেছেন সাকিবের চেয়েও কম 100 স্ট্রাইক রেটে। একই অবস্থানে মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ সবগুলো ম্যাচই হয়েছে মিরপুরের মাঠে। ব্যাটিং থেকে চোখ সরিয়ে বোলিংয়ে তাকালেও সেখানে টপ চার্টে সাকিবের নামটা আসে। পাকিস্তানের বিপক্ষে হোম টি-20তে সর্বোচ্চ উইকেট নেয়ার নজির আছে 4 টাইগার বোলারের। সবার নামের পাশে এক হালি করে উইকেট, যেখানে আছেন আলামিন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ 3টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, আরাফাত সানি আর সাকিব আল হাসান। আগের টপ চার্ট থেকে কেবল কাটার মাস্টার মুস্তাফিজ আর তাসকিনই আছেন বর্তমান বাংলাদেশ দলে। একই সাথে ওদের ইকোনমিও ফার্স্ট ক্লাস। পাকিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ এবার 2 টাইগার পেসারের সামনে। সাকিবের না হয় সেই সুযোগ নেই, তবে বাকি দুজনের তো আছে। খালিদ জামিল, 71। রাত পোহালে সৌম্য সোহানদের সামনে গায়ানা পরীক্ষা পাশ করলে পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা, সেই সঙ্গে শিরোপার মুকুট ধরে রাখার মাহাত্ম্য তো থাকছেই। শনিবার গ্লোবাল সুপার লিগার ফাইনাল, রংপুর রাইডার্সের প্রতিপক্ষে ক্যারিবিয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। 2 দলের লড়াই শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। হাসান সজীবের প্রিভিউ রিপোর্ট। চ্যাম্পিয়ন হয়েই ইমরান তাহিরের ভোঁদর, গ্যালারিতে ফ্যানদের নাচানাচি, হা করে তাকিয়ে চ্যাম্পিয়নদের সেলিব্রেশনে চোখ ভাসাচ্ছে রংপুর রাইডার্স। শনিবার গায়ানার বিপক্ষে ঠিকঠাক ফাঁদ না পাতলে এমন দৃশ্যই দেখা যেতে পারে। অবশ্য সেই সুযোগ পাচ্ছে না ক্যারিবিয়ান দলটা। ব্যাক টু ব্যাক শিরোপায় নজর রাইডারদের। গায়ানায় ওদের ঘর থেকে ট্রফি ছিনিয়ে বাঘের হুঙ্কার দিতে মরিয়া সৌম্য সোহানরা। গেল বছরটা স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের। জিএসএল এর প্রথম আসরে অংশ নেয়নি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সেই সুযোগ কাজে লাগিয়ে গায়ানায় লাল সবুজ ঝান্ডা ওড়ায় রংপুর। 5 দলের টুর্নামেন্টে প্রথম আসরে রাইডারদের বাজিমাত। হারতে হারতে শেষ পর্যন্ত শিরোপা ছিনিয়ে নেয় সোহানরা। পকেটে ঢোকে 12 কোটির ওপর টাকা। এবারও ওদের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসার মৌকা, তবে দিতে হবে কঠিন পরীক্ষা। এবারের আসরেও তামিমদের আমন্ত্রণ না পাওয়ায় জিএসএল এ খেলার সুযোগ পায় রংপুর। চলতি আসরে প্রায় প্রতিটা ম্যাচেই ডুবতে ডুবতে বেঁচে যায় রাইডাররা। খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং, কাইল ময়ার্সের দুর্দান্ত ব্যাটিং রংপুরকে দেয় টানা 3 জয়। নিশ্চিত হয় ফাইনাল। 4 নম্বর ম্যাচটায় ব্যাটিং বিপর্যয় পড়লেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড। গ্রুপ সেরা হয়েই ফাইনালে রাইডাররা। প্রতিপক্ষ ঘরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। রহমানুল্লাহ গুরবাজের মতো হার্ড হিটার, সঙ্গে ক্যারিবিয়ান পাওয়ার হাউস শিমরন হেটমায়ার, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, ওদিকে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। সেই সাথে নেতৃত্বে তো ইমরান তাহির থাকছেনই সেলিব্রেশন করতে। এমন শক্তিশালী স্কোয়াডকে রুখে দিতে হবে রংপুরকে। অবশ্য সেই ভয় গ্রুপ পর্বে জয় করেছে বাংলাদেশের দলটা। রুদ্ধশ্বাস ম্যাচে মঈন আলী হেটমায়ারদের হারিয়েছিল 8 রানে। সেই ম্যাচের মতোই ফাইনাল জিতে ট্রফি বাংলাদেশে আনতে চায় রংপুর।
কাজটা কঠিন তবে অসম্ভব নয়। গায়ানার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিতে হবে খালেদ আহমেদ, শামসিদের। 3 ম্যাচে 10 উইকেট পাওয়া খালেদ মুখিয়ে সেই চ্যালেঞ্জ নিতে। ওদিকে ব্যাটিংয়ে কাইল মেয়ার্সের পাশাপাশি রাইডারদের হয়ে ভূমিকা রাখতে হবে সৌম্য সরকারকে। 4 ম্যাচে 19 গড়ে মাত্র 76 রান পাওয়ার হিটারের ব্যাটে। টাইগার তারকা জ্বলে ওঠা সোহানের দুরন্ত নেতৃত্ব রংপুরকে এনে দিতে পারে টানা শিরোপা। দুই দলের লড়াই শুরু শনিবার ভোর 5টায়। হাসান সজীব, 71। ম্যাক্স 60 টি10 টুর্নামেন্টে দেখা গেল সাকিবের আরও এক অলরাউন্ড ক্যারিশমা। মারকুটে ব্যাটিং আর কিপ্টে বোলিংয়ের দলকে নিয়েছেন জয়ের বন্দরে। খেলেছেন 11 বলে 29 রানের ঝকঝকে এক ইনিংস। ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের মায়ামি ব্লেজ। দলের হয়ে ওপেন করতে নেমে মায়ামিকে দারুণ শুরু এনে দেন টাইগার অলরাউন্ডার। 2 ছক্কা আর 3 চারে করেছেন 29 রান। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো পেরেরা খেলেছেন 45 রানের ইনিংস। মায়ামি ব্লেজের টার্গেট দাঁড়ায় 110। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফ্যালকনস, যেখানে সাকিব আল হাসান 2 ওভার বল করে 19 রান খরচ করলেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ 1 উইকেট। তাই 100 রানও করতে পারেনি ফ্যালকনস। টানা 2 ম্যাচ হারের পর অবশেষে টাইগার অলরাউন্ডারের এমন নৈপুণ্যে জয়ের দেখা পেয়েছে মায়ামি ব্লেজ। আন্দোলনের পথ বেয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথনে ঢাকার ব্যতিক্রমী সকাল, যেখানে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যারাথন দৌড়ের মতোই সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান। অর্ণবাপী রিপোর্ট। সকাল থেকেই ঢাকার আকাশে ছিল লাল সবুজের ছোঁয়া আর রাজপথ জুড়ে প্রাণের জোয়ার। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার সাহসী গণ অভ্যুত্থান স্মরণে এই প্রতীকী ম্যারাথনে যেন ফুটে উঠল সেই আন্দোলনের চেতনা, আবেগ আর আগামী দিনের প্রত্যয়। এখানে এসে খুবই উৎসবমুখর পরিবেশ লাগছে এবং এখানে এসে অনেক ভালো লাগছে। এই সকালবেলা এত সুন্দর প্রাণবন্ত একটা পরিস্থিতি, সবকিছুই ভালো লাগছে। আমি একটা নতুন কোনো কিছুর মধ্যে যোগ দিতেছি। আমার জন্য এটা প্রথম, তো আমার অনেক এক্সাইটেড এটার মধ্যে। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে 2000-এর মতন ছাত্র জনতা, আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাভিদের বাবা। গেল বছরের স্মৃতিকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 1000 দৌড়বিদের সাথে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন এই মিনি ম্যারাথনে। তাদের চোখে মুখে ছিল দীপ্ত সাহস, হৃদয়ে ছিল গর্ব আর সংগ্রামের আত্মদহন। আমি আজকের প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। শুরুটা কেবল আনুষ্ঠানিকতা নয়, ছিল অনুপ্রেরণারও। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু উদ্বোধন ঘোষণা দিয়েই থেমে থাকেননি। তিনি দৌড় শুরু করেন সবার সঙ্গে, পাড়ি দেন 5 কিলোমিটার পথ। ফিনিশিং লাইনে পৌঁছে উচ্ছ্বসিত দৌড়বিদদের উল্লাসে মিশে যান তিনিও। ম্যারাথনের রুট জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকার রাস্তাগুলো রঙিন হয়ে উঠেছিল, অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ স্লোগান, যেন এক মুহূর্তে শহর জুড়ে জেগে উঠেছিল ইতিহাস। অনেক কষ্ট করে মেডেলটা জিতেছি, এটা আমার গৌরবের বিষয়। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এত কষ্ট করে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান করে দেশটাকে স্বাধীন করেছে। খুবই গুরুত্বপূর্ণ, দৌড়ের কোনো বিকল্প নাই ফিট থাকার জন্য। আর আমরা যে জুলাই যোদ্ধা, জুলাইয়ের প্রতীকী ম্যারাথন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মেয়েদের জন্য অবশ্যই ইন্সপায়ারিং, আর আমি চাই সব মেয়েরাই অংশগ্রহণ করুক। এই আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এ ছিল শ্রদ্ধা, প্রতিবাদ, আত্মত্যাগ ও আশার মেলবন্ধন। যারা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আছে তাদের জন্য এটা ছিল এক ধরনের আত্মস্মরণ, কিভাবে শহীদদের রক্ত আর ত্যাগে গড়ে উঠেছে এই নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে। তো এই ম্যারাথনটা এটা স্প্রিন্ট না যে 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি। এই প্রতীকী ম্যারাথন যেন বলে গেল, চেতনাকে বুকে নিয়ে এগিয়ে চলা প্রজন্ম কখনো থেমে যায় না। জুলাই আগস্টের চেতনাই পথ দেখায়, সাহস দেয়, আবার বলে বাংলাদেশ কারো দয়ার দান নয়, এটি সবার অর্জিত অধিকার। অর্ণব বাপি, 71। ভিনির সাথে রিয়ালের সম্পর্কে বইছে শীতল হাওয়া। এখনো চুক্তি নবায়ন করেনি ক্লাবটা। এদিকে রিয়াল মাদ্রিদের মেগাস্টারের জন্য আরও একবার ব্লকবাস্টার অফার দিয়েছে সৌদি আরব। যে কোনোভাবেই ভিনিকে এশিয়াতে আনতে চায় আল আহালি। যদিও প্রথমবার সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভিনি, এবার কি করবেন ব্রাজিলিয়ান স্টার? কোহিনুর গণা রিপোর্ট।
ভিনি মিটস ভিনি। রিও ডি জেনেরোতে নিজের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ভিনিসিয়াসের খুশির অন্ত নেই। তবে এই হাসির আড়ালে কি রাজ্যের টেনশন বয়ে নিয়ে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, কান পাতলেই টের পাওয়া যায়। অ্যালার্ম বেজে গেছে, ক্লাবটার গেম চেঞ্জারের সাথে সম্পর্কের মধুরতা শিখে উঠেছে। ভিনির পারফরমেন্সে 12টা বেজে গেছে। এদিকে ক্লাব বিশ্বকাপীয় পিএসজির কাছে নাকানি চুবানি খেলছে রিয়াল মাদ্রিদ। এই যখন হাল, তখন কিনা ভিনি নিজের আকাশ ছোঁয়া দর হাঁকাচ্ছেন, হতে যাচ্ছেন রিয়ালের সবচেয়ে এক্সপেন্সিভ ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা চালাচ্ছেন আউট ভিনি ক্যাম্পেইন। এমন অবস্থায় চুক্তি নবায়ন তো দূর, গুঞ্জন আছে ভিনিকে বিক্রিও করে দিতে পারে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সাথে ভিনির যখন টানাপোড়েনের শুরু, এই সুযোগে আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে সৌদি আরব। 5 বছরে বেতন বাবদ 1 বিলিয়ন ইউরো বেতন দিতে চায় আল আহলি। গেল এপ্রিলে জোর গুঞ্জন উঠেছিল ভিনিকে পেতে গৌরীসেন হতেও রাজি সৌদি আরব। তবে সেই আলোচনা খুব একটা ডালপালা মেলতে পারেনি তখন। বর্তমানে রিয়ালে ভিনির বার্ষিক আয় প্রায় 20 মিলিয়ন ইউরো, সেখানে সৌদির অফার প্রায় 50 গুণ বেশি। তবে যত লোভনীয় অফারই ঘোরাফেরা করুক না কেন, আপাতত 25 বছর বয়সী এই ফুটবলার ও লস ব্লাঙ্কো দুই পক্ষই থাকতে পারে খানিকটা নির্ভর, কারণ ভিনির সাথে 2027 সাল পর্যন্ত মেয়াদ আছে রিয়াল মাদ্রিদের। দ্বিপাক্ষিক যুদ্ধে লাভবান হয় তৃতীয় পক্ষ, ভিনি ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই কোল্ড ওয়ারে আপাতত ছিপ ফেলে বসে আছে সৌদি আরব। ভিনি বেছে নেবেন কোনটা, মাল্টিমিলিয়ন ডলার, গ্ল্যামার নাকি ক্যারিয়ার? কোহিনুর কণা, 71।